এই মুহূর্তের ব্রেকিং আপডেট, দিল্লির রোহিণী কোট চত্বরে এলো পাথাড়ি গুলি। রোহিণী কোটের গ্যাংস্টার তাণ্ডব, এলো পাথাড়ি গুলিতে 6 জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তের ব্রেকিং আপডেট, দিল্লির রোহিণী কোট চত্বরে এলো পাথাড়ি গুলি, গ্যাংস্টারদের তাণ্ডব, 6 জনের মৃত্যু হয়েছে। কোর্টরুম নম্বর 207, সেখানে এলো পাথাড়ি গুলি ছোড়া হয়, আর সেই গুলিতে মৃত্যু হয়েছে 6 জনের। গ্যাংস্টার গোগি, জিতেন্দ্র গোগি, কুখ্যাত গ্যাংস্টার, তিনি মারা গেছেন এমনটাই জানা যাচ্ছে। তার 3 সঙ্গীও মারা গেছে এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বিস্তারিত জানবো রাজীবের কাছ থেকে। রাজীব, দেখো, আজকে দিল্লির রোহিণী আদালতে গোগি গ্যাং বলে একটা গ্যাং আছে, সেই গ্যাং এর যিনি যে কর্তা, মানে যে গ্যাংস্টার, তাকে গুড়গাঁও থেকে কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয়েছিল এবং আজকে রোহিণী আদালতে পেশ করার কথা ছিল এবং পেশ করা হয়েছিল। আশ্চর্যজনক ভাবে কোর্ট রুমের মধ্যে উকিলের ছদ্মবেশে লুকিয়ে থাকা দুষ্কৃতীরা আচমকা গুলি চালায় এবং যাতে এই জিতেন্দ্র গোগি, যে কুখ্যাত গ্যাংস্টার, তার মৃত্যু হয়েছে এবং তার কয়েকজন সঙ্গীরও মৃত্যু হয়েছে। পুলিশ এই আততায়ীদের যখন তাড়া করে তখন তারা ছুটে বেরিয়ে যায় এবং সেই ঘটনার পরেই ওই সময় কয়েকজনের মৃত্যু হয়। এটা 2 নম্বর আদালতের ঘটনা রোহিণী কোর্টে এবং কোর্ট রুমের মধ্যে ঘটেছে। দিল্লি পুলিশের স্পেশাল সেল এই গোগি গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করে আজকে আদালতে পেশ করছিল এবং পুরো ঘটনায় যেটা জানা যাচ্ছে যে এই গোগি গ্যাংয়ের সঙ্গে অন্য একটি দুষ্কৃতীদের, অন্য একটি অপরাধীদের গোষ্ঠীর পুরনো বিবাদ ছিল এবং তারা সেই কারণেই তারা ছদ্মবেশে আইনজীবীদের কালো পোশাক পরে ঢুকেছিল। এবং তোমাকে জানিয়ে রাখি যে দিল্লির সমস্ত আদালতে সাধারণ মানুষের ঢোকার সময় কিন্তু নিরাপত্তার কারণে পরীক্ষা নিরীক্ষা করা হয়, সুরক্ষা করা হয়। এই ক্ষেত্রে যারা অপরাধী তারা কিন্তু সেই আইনের নিরাপত্তা বলয়ে টপকেছে আইনজীবীদের পোশাক পরে। আইনজীবীরা এই বারবার তাদের সুরক্ষার যে তল্লাশি করা হয় তার বিরোধিতা করেছিলেন এবং তার জেরেই আজকের এই ঘটনা ঘটলো। তার কারণ অপরাধীরা আগ্নেয়াস্ত্র সহ একেবারে রাজীব, দিল্লির রোহিণী কোট চত্বরে দিনে দুপুরে গ্যাং ওয়ার। কালো কোট পরে উকিল সেজে, আইনজীবী সেজে তারা কোর্টরুমে উপস্থিত ছিলেন, কোর্টরুমের 207 নম্বর ঘরে। এবং যখন জিতেন্দ্র গোগি, কুখ্যাত দুষ্কৃতী জিতেন্দ্র গোগিকে যখন কোর্টে পেশ করা হয় তখন তারা এলো পাথাড়ি গুলি ছুটতে শুরু করে এবং তাতে মৃত্যু হয় জিতেন্দ্র গোগির কিছু সহকারী, তাদেরও মৃত্যু হয়। এখনো পর্যন্ত জানা যাচ্ছে 6 জনের মৃত্যু হয়েছে দিল্লির রোহিণী কোট চত্বরে দিনে দুপুরে গ্যাং ওয়ার। ঠিক যেন সিনেমার মতো কালো কোট পরে উকিলের বেশে কোর্টরুমে তারা উপস্থিত ছিলেন এবং ঠিক যেই সময় জিতেন্দ্র গোগি তাকে কোর্টে পেশ করা হয় ঠিক সেই সময়ে এলো পাথাড়ি গুলি চালাতে শুরু করে এই যারা আততায়ী, যারা কালো কোট পরে উকিল সেজে সেই কোর্টরুমে ছিলেন। দিল্লি রোহিণী কোর্টের 207 নম্বর ঘরে এই কাণ্ডটি ঘটে এবং জিতেন্দ্র গোগি তিনি মারা গেছেন, জিতেন্দ্র গোগির মৃত্যু হয়েছে, জিতেন্দ্র গোগির সহকারী তাদের মৃত্যু হয়েছে। মোট 6 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। দিনে দুপুরে আমাদের দেশের রাজধানীতে দিনে দুপুরে রোহিণী কোট চত্বরে গ্যাং ওয়ার। এই মুহূর্তের বড় খবর, দিল্লি আদালত চত্বরে চলল এলো পাথাড়ি গুলি, দিনে দুপুরে গ্যাং ওয়ার কোর্ট চত্বরে, একেবারে কোর্ট রুমে। রোহিণী কোর্টের 207 নম্বর ঘর, সেখানে আজ জিতেন্দ্র গোগিকে পেশ করানোর কথা ছিল। गैंग वॉर नहीं है, इट इज बेसिकली जो अटैकर थे उनको पुलिस ने उसी समय जवाबी कार्रवाई करते हुए मारा है। बाकी डिटेल्स आने पर फिर बाद में बताऊंगा। थैंक यू जी। क्योंकि ये রাকেশ আস্তানার কথা শুনছিলাম, তিনি বলছিলেন আততায়ীরা গুলি চালিয়েছে, গ্যাং ওয়ার শব্দটিরা তারা এই মুহূর্তে ব্যবহার করছেন না। পুলিশ কমিশনার দিল্লি। আমি চলে যাবো আমার সহকর্মী शंकर आनंदर কাছে। शंकर जी, हुआ क्या था? ये तो पूरा सिनेमा जैसे लग रहा है। कोट पहन के दिल्ली का कोर्ट रूम में गैंगस्टर्स मौजूद है और फिर ओपन फायरिंग। निश्चित तौर पर देखिए, जिस तरह से ये फायरिंग की गई है, ये मसला जो है काफी महत्वपूर्ण हो गया है। और जो गैंगस्टर थे वो एक वकील का ड्रेस पहन के अंदर आए और जेल परिसर के अंदर, कोर्ट परिसर के अंदर में आकर के उसके बाद ताबड़तोड़ फायरिंग के मामले को अंजाम दिया गया है। तो यहाँ पर कहीं कहीं सब माना जा रहा है कि जिस तरह से एक वकील का ड्रेस पहन करके गैंगस्टर प्रवेश करता है कोर्ट रूम के अंदर, उसके बाद वहां ताबड़तोड़ फायरिंग करता है और जिस तरह से गैंगस्टर जितेंद्र गोगी की वहां पे हत्या की जाती है, तो ये मसला काफी महत्वपूर्ण है क्योंकि यहाँ पे साफ तौर पर सुरक्षा व्यवस्था में चूक है।
अब बात करें गैंगस्टर जितेंद्र गोगी की बात करें तो जितेंद्र गोगी खुद इस तरह के हमले और लोगों की हत्या करना, लोगों की हत्या की सुपारी लेना, लोगों को जान से मारने की धमकी देना, इस तरह के कारनामे वो खुद करता रहा है। तो यहाँ पर जो मसला है, शंकर जी, एक बड़ी सवाल आ रहा है, एक बड़ी सवाल खड़ी हो रही है आज कि राजधानी में न्यायालय में दिन दहाड़े ऐसे गोली चलाना, सुरक्षा व्यवस्था कहां है? निश्चित तौर पर देखिए, यहाँ पे सुरक्षा व्यवस्था पे काफी बड़े सवाल हैं और इस मामले की इन्वेस्टिगेशन किया जाएगा, इस मामले पे आगे की कार्रवाई भी होगी और दिल्ली पुलिस के कमिश्नर खुद इस मामले की गंभीरता को देखते हुए इस मामले पे संज्ञान लेंगे। हालांकि अभी फिलहाल ये देखा जा रहा है, ये जांचा जा रहा है कि जो गैंगस्टर जिसने फायरिंग किया है वो कौन था और क्या जो जितेंद्र गोगी के बॉडी के साथ में 3 अन्य लोगों का भी बॉडी वहां पे पड़ा हुआ है, तो क्या वो जितेंद्र गोगी के साथ में लाए गए अन्य कैदी हैं या दूसरा जो फायरिंग करने वाला पक्ष है? तो इन तमाम मसलों पर जांच पड़ताल होगी। हालांकि एक और आपको महत्वपूर्ण जानकारी देना चाहूंगा कि जो साथ में जो कैदियों को लाया जाता है जेल परिसर के अंदर में, वो बटालियन के जवान होते हैं। बटालियन या 3rd बटालियन के जो जवान होते हैं वो अपने साथ में सुरक्षा व्यवस्था के साथ में लेके आते हैं और कैदियों को पेश करने के बाद वापस अपने साथ में लेके जाते हैं। तो यहाँ पर किस तरह से सुरक्षा व्यवस्था में चूक हुई, किस तरह से वहां पे फायरिंग होती है और यहाँ पर जिस तरह से जो शुरुआती इनपुट्स मिल रहे हैं कि पुलिस वकील के वर्दी में गैंगस्टर आए थे, तो यहाँ पर कहीं कहीं कई बार कोर्ट में देखने को मिलता है कि वकील सुरक्षा अपनी जांच पड़ताल कराने में ही थोड़ा हिचकते हैं या कई बार जो सिक्योरिटी गार्ड वालों से झंझट होती है। तो कहीं न कहीं यहाँ पर एक मसला जो है, यहाँ पर सुरक्षा व्यवस्था में लापरवाही का जो मसला देखने को मिला है वो रहा है वकील के ड्रेस में आना और उसी ड्रेस में आकर के अंदर में फायरिंग करके उसके बाद वहां से निकल जाना। तो यहाँ पर वो कौन सा गैंगस्टर था, किस गैंग का था, चाहे वो टिल्लू गैंग का था या नीतू दबोदिया गैंग का था या नीरज गैंग करें काला जठेरी गैंग का है, तो तमाम मसलों पर अभी विस्तार से इन्वेस्टिगेशन किया जाएगा और क्या भी इस मामले पर औपचारिक तौर पर बताया जा सकता है। ধন্যবাদ आपको शंकर जी। আমরা কথা বলছিলাম শঙ্কর আনন্দের সাথে, আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে। তিনি যেমনটা জানালেন, দিল্লি পুলিশের 3rd ব্যাটালিয়ন তাদের ঘাড়ে থাকে যে কোনো কয়েদিকে জেল থেকে কোর্টে পেশ করার সময় তাদের নিরাপত্তা দিয়ে নিয়ে আসা। তাই প্রশ্ন উঠছে, who had come to kill this gangsters. Right. So we are very firm on our thing that this organized crime or organized gangsters will not be tolerated and we will take tough action. Sir, I ask this to you as a concerned citizen of Delhi, that you're right that the police acted very promptly and that they were very swift in acting against these criminal elements. But one wonders that could an event like this at a court premises could have been avoided at all? Were all the precautions taken when this gangster was produced? Mr. Asthana, if you can hear me. All right, that was Rakesh Asthana. রাকেশ আস্তানা দিল্লি পুলিশ কমিশনার, তার কথা শুনলাম, তার বক্তব্য শুনলাম। তারা বলছেন দুষ্কৃতীরা ছিল, ঠিক গ্যাং ওয়ার এখনো দিল্লি পুলিশের তরফ থেকে বলা হচ্ছে না। কিন্তু একটি প্রশ্ন উঠছে যে দিনে দুপুরে রাজধানীর একটি ন্যায়ালয়ে সেখানে এভাবে 4 জন দুষ্কৃতী উকিলের বেশে কিভাবে প্রবেশ করলেন, কিভাবে তাদের সাথে ফায়ার আর্মস প্রবেশ করলো এবং 3rd ব্যাটালিয়ন দিল্লি পুলিশের যাদের ওপর কয়েদিদের সুরক্ষা, কয়েদিদের নিরাপত্তার ভার থাকে, তারাই বা কি করছিলেন? 207 নম্বর ঘরে রোহিণী কোর্টের দিনে দুপুরে গুলি চলল, 6 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। প্রশ্ন উঠছে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কথা বলবো আমার সহকর্মী রাজীবের সঙ্গে। রাজীব, দিল্লি রাজধানী, তার ন্যায়ালয়, সেখানে দিনে দুপুরে গুলি চলছে, ফায়ার আর্মস নিয়ে উকিলের বেশে দুষ্কৃতীরা ঢুকে পড়ছেন, তাহলে কি দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে তেমন কিছু নেই, ধসে গিয়েছে? প্রশ্ন একদমই তুমি যেমনটা বললে, কারণ রাজধানী দিল্লিতে দিনে দুপুরে যে ঘটনা, এবং তোমাকে স্মরণ করতে হবে যে এটা কিন্তু কোর্ট চত্বরের ঘটনা নয়, একেবারে কোর্ট রুমে, যেখানে বিচারক বা বিচারপতির নিরাপত্তাও নিয়েও প্রশ্ন উঠছে। কোর্ট রুমের মধ্যে যেখানে আইনজীবীর ছদ্মবেশে আততায়ীরা ঢুকে পড়ছে, আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ছে, সেখানে তো বিচারকও ছিলেন, আইনজীবীরা ছিলেন, তাদের নিরাপত্তার বিষয় আছে। এবং দিল্লি রাজধানীর বুকে এই ধরনের ঘটনা কিন্তু খুব একটা নতুন নয়, কারণ পুলিশের এটা আগে থেকে সতর্ক থাকা উচিত ছিল। এবং যতটুকু আমরা খবর পাচ্ছি যে দিল্লি পুলিশের স্পেশাল সেল স্থানীয় পুলিশকে এ ব্যাপারে আগাম সতর্কও করেছিল, কারণ এই কুখ্যাত গ্যাংস্টার তাদের আজকে আদালতে পেশ করার কথা ছিল। এই জিতেন্দ্র গোগি কিন্তু কুখ্যাত একজন গ্যাংস্টার এবং তাকে গুরগাঁও থেকে গ্রেফতার করা হয়েছিল।
তাকে মারার জন্য অন্য একটি গোষ্ঠীর লোক, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, তারা লোক পাঠিয়েছিল ছদ্মবেশে। এবং সেক্ষেত্রে পুলিশ কি করছিল, কারণ পুলিশের তো এই নিরাপত্তাগুলোই দেখার বিষয়। কোর্ট রুমের মধ্যে কি করে গুলি চললো, এবং এখনো পর্যন্ত পুলিশ পুরো বিষয়টি অন্ধকারে, পুলিশ নিজেই রয়েছে, তার কারণ কতজন মারা গেছে স্পষ্ট করে সেই তথ্যটাই কিন্তু সামনে আসছে না। আমরা সূত্র মারফত খবর পাচ্ছি 6 জনের মৃত্যু হতে পারে, তবে 4 জনের মৃত্যুর খবর স্থানীয়ভাবে নিশ্চিত করা হয়েছে। পুলিশ এখনো পুরো বিষয়টি খতিয়ে দেখছে। স্পেশাল সেলের আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছেছেন, এবং রাকেশ আস্তানা নিজে একটু পরে ঘটনাস্থলে পৌঁছবেন। এই ঘটনা কিন্তু কোথাও না কোথাও দিল্লির, রাজধানী দিল্লির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললো। যেমন যারা আসামি, তাদের যারা কোর্টে পেশ হচ্ছিল তাদের নিরাপত্তা, সেই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা এবং দিল্লিবাসীর নিরাপত্তা। কারণ রোহিণী কোর্ট চত্বরে, মধ্য দিল্লির রোহিণী কোর্ট চত্বরে দিনে দুপুরে যদি এরকম ঘটনা ঘটতে পারে, তাহলে দিল্লির রাস্তাঘাট কতটা সুরক্ষিত এই প্রশ্ন উঠছে কিন্তু। আর দিল্লি পুলিশ কিন্তু নিয়ন্ত্রণ করে স্বয়ং হোম মিনিস্টার। আপনারা শুনলেন এই মুহূর্তে, ঠিক সেই মুহূর্তের ছবি আপনাদের দেখালাম। ফায়ারিং এর আওয়াজ শোনা যাচ্ছে, এবং আরেকবার চেষ্টা করবো আপনাদের সেই ছবি দেখাতে। তার আগে জানিয়ে রাখি, দিল্লির রোহিণী কোর্ট চত্বরে এই এলোপাথারি গুলি কয়েকটা প্রশ্ন তুলছে। 1, ওখানকার সাধারণ মানুষের নিরাপত্তা। 2, ন্যায়ালয়ের ভেতরে ছদ্মবেশে ফায়ার আর্মস নিয়ে দুষ্কৃতীরা ঢুকে পড়ছে। দিল্লির সুরক্ষা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠছে, এবং প্রশ্ন উঠছে দিল্লি পুলিশের 3rd ব্যাটালিয়নের सतर्कता नहीं है। आनंद, अगर आप फायरिंग की आवाज सुने तो कम से कम 6 या 7 राउंड से ज्यादा आप सुन सकते हैं जो फायर होते हैं, और कुछ जो है जल्दी होते हैं, और फिर उसके बाद फिर रिएक्शनरी कार्रवाई हो रही है। एक बात यह है कि स्पेशल सेल की एक बहुत क्विक रिस्पांस थी कि जो 2 हमलावर हैं उनको इमीडिएटली मार गिराया, लेकिन प्रांगण के अंदर ऊपर ये कैसे 207 नंबर में कैसे पहुंच गए, वकील की ड्रेस पहनकर भी हथियारबंद कैसे पहुंच गए, ये सबसे बड़ी बात है। और दूसरी बात कि क्या गोगी को किसके इशारे पर मारा गया, ये 2 जो है ये एक गैंग से वास्ता रखते हैं। इन दोनों गैंग, गोगी गैंग और इस टिल्लू गैंग के बीच में हमेशा रंजिश और दुश्मनी रही है, पर पुलिस कमिश्नर का कहना है कि फिर ये गैंग वॉर नहीं है, और दिल्ली पुलिस ने जवाबी कार्रवाई में दोनों हमलावरों को इमीडिएटली मार गिराया। उनकी तरफ से कोई आधिकारिक स्टेटमेंट आया है दिल्ली पुलिस से? जी देखिए, मैंने आपको बताया जैसा कि आनंद, अभी दिल्ली पुलिस ने एक ऑफिशियल स्टेटमेंट ये जारी करा है कि रोहिणी को আমরা দেখছিলাম কোর্ট চত্বরের ছবি। কোর্ট চত্বরে ফায়ারিং এর মোমেন্টের, ফায়ারিং এর সময়ের আওয়াজ শোনাচ্ছিলাম, গুলির আওয়াজ শোনাচ্ছিলাম, এবং আরো একটি তথ্য উঠে আসছে, টিল্লু গ্যাং, এই টিল্লু গ্যাং আর গোগি গ্যাং, এদের মধ্যে সমস্যা বহুদিনের, এবং কোথাও একটা অভিযোগ উঠছে যে এই ফায়ারিং এর নেপথ্যে রয়েছে টিল্লু গ্যাং। अरे एडवोकेट को बचा लो बेचारी को, हमारा किस है जल्दी कोर्ट के अंदर मैडम चलो बंद कर दे। अरे सर आप उधर चलो उस रूम में, अभी हो गई है कोर्ट के अंदर So that's the short video we've played out. You can hear the gunshots. দিল্লি পুলিশ কমিশনার রাকেশ আস্তানা তিনি বলছেন টিল্লু গ্যাং তারা রয়েছে এই হামলার নেপথ্যে। রোহিণী কোর্টের 207 নম্বর ঘরে যে এলোপাথারি গুলি চলে দিনে দুপুরে, তার নেপথ্যে রয়েছে টিল্লু গ্যাং। এই টিল্লু গ্যাং এবং গোগি গ্যাং, তাদের মধ্যে সমস্যা বহুদিনের, বিবাদ বহুদিনের, এবং সেই বিবাদ আজ রোহিণী কোর্ট চত্বরে এসে দেখা গেল, যেখানে উকিলের ছদ্মবেশে, আইনজীবীদের ছদ্মবেশে, হাতে ফায়ার আর্মস নিয়ে তারা 207 নম্বর ঘরে মজুদ ছিলেন, এবং ঠিক যে মুহূর্তে গোগিকে পেশ করা হয় তখনই এলোপাথারি গুলি চালানো হয়। সঙ্গে রয়েছে রাজীব, নয়াদিল্লি থেকে আমার সহকর্মী। রাজীব, টিল্লু গ্যাং, এই টিল্লু গ্যাং কি, এই প্রসঙ্গে আর কি জানতে পারছো? দেখো, টিল্লু যেমন গোগি গ্যাং এর যিনি গ্যাংস্টার জিতেন্দ্র গোগি মারা গেছেন, এই টিল্লু গ্যাং হচ্ছে সুনীল টিল্লু একজনের নাম, তার এই গ্যাং এর মাথা, এবং সে দীর্ঘদিন ধরেই কিন্তু এই
জিতেন্দ্র গগিকে মারবার চেষ্টা রাজীব, তুমি আমার সঙ্গে থাকো। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে शंकर आनंद। शंकर जी, ये टिल्लू गैंग मांजरा क्या है इस टिल्लू गैंग का? देखिए, टिल्लू गैंग के साथ में जितेंद्र गोगी जो गैंगस्टर रहा है, उसके साथ में बहुत पुराना एक कहा जा सकता है दुश्मनी रहा है और दोनों के बीच में आपस में काफी टकराहट रही है। और ये अभी से नहीं बल्कि साल 2012 से अगर बात करें, साल 2010-2012 उस वक्त से दोनों गैंगस्टर गैंग के बीच में काफी तलखी रही है और शायद इसी का तकाजा है कि ये इनकाउंटर हुआ है। हालांकि वो टिल्लू गैंग के ही लोग थे या कोई दूसरा गैंग का था, ये भी अब इन्वेस्टिगेशन का मसला है। और फिलहाल अभी इन्वेस्टिगेशन किया जा रहा है कि किस तरह से गैंगवार हुआ, किस तरह से कोर्ट परिसर में आकर ये फायरिंग की गई है। और यहाँ पे एक देखने वाली बात होगी कि जिस तरह से यहाँ पर जो इनकाउंटर हुआ है और जिस तरह से पुलिस की टीम वहां मौके पे मौजूद थी, उसने ताबड़तोड़ गोलियां चलाते हुए उसके बाद उस गैंगस्टर को भी गोली से मार दिया है। तो कोर्ट परिसर के अंदर में अभी गैंगवार हुआ, जिसके बाद 4 लोगों की वहां पे मौत हुई है। और अभी फिलहाल कोर्ट परिसर को पूरा घेर दिया गया है। पुलिस के वरिष्ठ अधिकारी मौके पे पहुंचे हुए हैं और कोशिश कर रहे हैं कि जितना जल्द से जल्द यहाँ पर उस आरोपी गैंगस्टर को भी तलाशा जाए। हालांकि यहाँ पर अभी तक जो चीजें सामने आ रही है, इस गैंगवार में टिल्लू गैंग का नाम सामने आ रहा है, जिसके साथ में गैंगस्टर गोगी की दुश्मनी बहुत पुरानी रही है। हालांकि हाल फिलहाल में अगर देखा जाए तो गैंगस्टर काला जठेरी भी गिरफ्तार हुआ था। और जिस वक्त में गैंगस्टर काला जठेरी गिरफ्तार हुआ था, तो उस वक्त में ये खबरें आ रही थी कि निश्चित तौर पे आने वाले वक्त में यहाँ पे गैंगवार हो सकता है। और गैंगवार की जो निर्देश जो है इस मामले में शंकर जी, ये बड़े गैंगस्टर है, इनके साथ खून के मामले हैं, इनके पास पॉलिटिकल मर्डर्स के मामले हैं, पुलिस पे अत्याचार के मामले हैं, पुलिस के हमले पे मामले हैं। अब जब इतनी खूंखार गैंगस्टर को कोर्ट के पेशी के लिए लाया जा रहा है, तब 3rd बटालियन क्या कर रही थी? क्योंकि प्रश्न ये उठ रहा है कि अगर ये गोली किसी नए अध्यक्ष को लगता, तब जिम्मेदारी कौन लेता? निश्चित तौर पे देखिए, ये बड़ा मसला है। और कोर्ट नंबर 207 के अंदर में गैंगस्टर जितेंद्र गोगी को लाया गया था और उसी वक्त में ये फायरिंग हुई है। और फायरिंग होने के बाद वहां पर कोर्ट परिसर के अंदर में तमाम जो सुरक्षा जवान थे, दोनों तरफ से फायरिंग हुई है। और जो सुरक्षा व्यवस्था में तैनात 3rd बटालियन के जो जवान थे, उसने जवाबी फायरिंग की, जिसमें कि एक आरोपी भी मारा गया है। तो आरोपी जो था वो वकील के ड्रेस में वो कोर्ट परिसर के अंदर में आया था और उसने ही फायरिंग की है। तो कहीं न कहीं मसला बहुत काफी गंभीर है। और इस मामले की गंभीरता को देखते हुए रोहिणी जेल में रोहिणी कोर्ट में तमाम दिल्ली पुलिस के वरिष्ठ अधिकारी मौके पे पहुंच रहे हैं और इस मामले को इन्वेस्टिगेशन करने के लिए क्राइम ब्रांच की टीम, स्पेशल सेल की टीम, वो भी मौके पे पहुंची है और इस मामले को आगे शंकर जी सुन पा रहे हैं आप? আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম ঘটনার মুহূর্তের ছবি, দিল্লি পুলিশের 3rd ব্যাটালিয়ন, সেই ছবি আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব তারা কিভাবে কাউন্টার করেছিল। কারণ 207 ये कोर्ट का प्रांगण का शॉट है। इससे पहले जो अभी चला है इसको हम वापस चलाएंगे आपके लिए। ये इसमें आपको फायरिंग की आवाजें आएंगी, लेकिन वो जो आपको तस्वीरें आई थी उन तस्वीरों में आप देख सकते हैं कोर्ट रूम 207 जिसके अंदर ये फायरिंग हुई थी। आनंद बताइए, दिल्ली पुलिस की तरफ से अभी और आया है? ये देखिए, दिल्ली पुलिस ने आनंद एक और আপনারা দেখছেন কোর্টরুম 207 তার বাইরের ছবি। সেখানে যে মুহূর্তে দিনে দুপুরে এলো পাথাড়ি গুলি ছোড়া হয় সেই মুহূর্তের ছবি। গ্যাংস্টার গোগি, কুখ্যাত গ্যাংস্টার, তার এগেনস্টে খুন, ধর্ষণ, পুলিশের ওপর অত্যাচার, পুলিশের ওপর হামলা নিয়ে একাধিক মামলা রয়েছে। এবং সেই গ্যাংস্টারকে যখন কোর্টে তোলা হয় তখন তার বিপরীত গ্যাং, তাদের শত্রু গ্যাং টিল্লু গ্যাং, সেখান তাদের গ্যাংস্টাররা কোর্টরুমের ভেতর মজুদ ছিলেন। তারা সেই সময় আইনজীবীর পোশাকে মজুদ ছিলেন এবং গ্যাংস্টার গোগিকে কোর্টে তোলা হওয়ার পরে এলো পাথাড়ি গুলি ছোড়া হয়। যদিও রাকেশ আস্তানা, পুলিশ কমিশনার দিল্লি, তিনি বলছেন 3rd ব্যাটালিয়নের ফায়ারিং এই আততায়ীদের নিষ্ক্রিয় করা হয়েছে। मुस्तैद होते हैं, वहां पर लोग रुककर खड़े हैं, कौन फायर कर रहा है, कहां पे फायर कर रहा है। स्पेशल सेल के दो मौजूद थे अंदर जिन्होंने जवाबी कार्रवाई भी की। बाहर की तरफ पुलिस का एक गार्ड भी खड़ा हुआ है बंदूक लेकर और अंदर कार्रवाई हो रही है। जो फायरिंग के शॉट्स हमें सुनाई दे रहे हैं, कोर्ट में सिक्योरिटी मौजूद है, कई सारे पुलिस वहां मौजूद हैं, पुलिसकर्मी मौजूद हैं, वो भी हथियारबंद। लेकिन कैसे ये 2 हमलावर अंदर घुस गए, यही बहुत बड़ा सवाल है।
लेकिन कोर्ट रूम के अंदर जिस तरह से हमला हो रहा है, कई सारे चश्मदीद हैं। आनंद, मैं आपको एक बहुत बड़ी खबर दे दूं, दिल्ली पुलिस ने ऑफिशियली कंफर्म कर दिया कि गोगी की मौत हो गई है। দিল্লি পুলিশের ওপর 3rd ব্যাটালিয়ন তাদের দুজন স্পেশাল সেলের দুজন ছিলেন সেই সময় কোর্টরুমে, যারা কাউন্টার ফায়ারিং করেন। এবং ছবি দেখাচ্ছি আপনাদের রোহিণী কোর্ট চত্বরের, সেখানে এলোপাথারি গুলি। দিনে দুপুরে প্রশ্ন উঠছে যে তারা এলো কিভাবে, দুষ্কৃতীরা ফায়ার আর্মস নিয়ে কোর্ট চত্বরে ঢুকলো কিভাবে। এবং জবাবি ফায়ারিং এ যখন 3rd ব্যাটালিয়নের লোকজন গুলি চালাতে শুরু করে, তখনই এই 4 জনের মৃত্যু হয়। अरे सर आप उधर चलो उस रूम में, ग्रोवर साहब उधर जाओ। अरे एडवोकेट को बचा लो बेचारी को। This is the initial report, and further confirmation I will tell you later. He was a gangster and he was indulging in extortion. We had captured him in the past and he was in the jail. Today was his production date. And I must tell you that we are very particular about this organized gang, and we are making out cases against them, putting them behind bars. And their rival gangs are also being taken care of by the police. In as much as that, we are making out cases against them also. And this particular incident which has taken place today, you can very well make out that police had acted very swiftly and killed those people who had come to kill this gangsters. Right. So we are very firm on our thing that this organized crime or organized gangsters will not be tolerated, and we will take tough action. দিল্লি পুলিশের কমিশনার রাকেশ আস্তানা তিনি বলছেন পুলিশ সেই কাজটাই করেছে, সেই মুহূর্তে যে কাজটা করার দরকার ছিল সেটাই করেছে। জবাবি ফায়ারিং করেছে, যত নিউট্রালাইজ থ্রেট ছিল সবকটাকে নিউট্রালাইজ করেছে, অন্য গ্যাংস্টারদের গুলি করে মেরে থামিয়েছে এবং কোর্ট চত্বর স্বীকার করেছে। আপনাদের দেখাবো সেই অপারেশনের মুহূর্তের ছবি। আপনারা দেখছেন দিল্লি কোর্ট চত্বরে অপারেশনের সময়ের ছবি। বাইরে দিল্লি পুলিশ স্পেশাল সেল 3rd ব্যাটালিয়ন সেখানকার জওয়ানরা তারা কাউন্টার ফায়ারিং করছে। ভেতরে সেই মুহূর্তে কিন্তু টিল্লু গ্যাংয়ের লোকজন তারা এলোপাথারি গুলি চালাচ্ছে গোগি গ্যাংয়ের ওপর। কোর্টরুম রোহিণী কোর্ট চত্বরে 207 নম্বর কোর্টরুম গ্যাং ওয়ারের কবলে। রাকেশ আস্তানা বলছেন পুলিশ সেটাই করেছে, সেই সময়ে পুলিশের যা করণীয় কাউন্টার থ্রেট সেগুলোকে নিউট্রালাইজ করা। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে নয়াদিল্লি থেকে রাজীব, আমার সহকর্মী। রাজীব, আমি এই মুহূর্তে ঘটনার ছবি দেখছি, আমাদের দর্শক অপারেশনের ছবি দেখছে। এই অপারেশনের সময় সেই সময় দিল্লি স্পেশাল সেলের পুলিশ তারা ছিলেন 3rd ব্যাটালিয়নের লোকজন। এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে এবং একটা মানে চাঞ্চল্য ছড়িয়েছে, এবং যারা এই গুলি লেগেছে, যারা মৃত বলে শনাক্তকরণ করা হয়েছে তাদের স্থানীয় হাসপাতাল। রাজীব, গ্যাংস্টার ছাড়া কোনো সাধারণ মানুষ কিংবা সাধারণ আইনজীবী তাদের গুলি লেগেছে? একজন সাধারণ মানুষের গুলি লেগেছে বলে আমরা খবর পাচ্ছি, কিন্তু পুরো বিষয়টি এখনো যেহেতু তদন্ত চলছে এবং পুলিশ ঘটনাস্থলে রয়েছে, তারা তাদের পুলিশের তরফে কোনো পৌঁছয়নি। তো আমরা কথা বলবো রাজীবের সঙ্গে।
আপনারা এই মুহূর্তে দেখছেন অপারেশন মোমেন্টের ছবি, অপারেশনের মুহূর্তের ছবি। দিল্লি কোর্টরুম নাম্বার 207 রোহিণী কোর্ট। রাজধানীতে দিনে দুপুরে হলো গ্যাং ওয়ার। রোহিণী কোর্ট চত্বরে গ্যাং ওয়ার। সেই গ্যাং ওয়ারের অপারেশনের মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। গুলির আওয়াজ শুনতে পাচ্ছেন। একবার ভাবুন যদি আপনি সেই সময় ওখানে থাকতেন কি অবস্থা হতো, কারণ সেই সময় কিন্তু দিল্লির রোহিণী কোর্ট চত্বরে মানুষ ভর্তি ছিল। গ্যাংস্টার গোগি, কুখ্যাত গ্যাংস্টার, তার পেশি ছিল, তাকে কোর্টে পেশ করা হচ্ছিল। উল্টো দিকে টিল্লু গ্যাং, যার সাথে পুরনো শত্রুতা, তারা কোর্টরুমের ভেতর অপেক্ষা করছিলেন আইনজীবীর ছদ্মবেশে। গোগি কোর্টে ঢুকতেই, কোর্টরুমে ঢুকতেই এলো পাথারি গুলি। কাউন্টার ফায়ারিং করতে বাধ্য হলো দিল্লির স্পেশাল ব্যাটালিয়নের, স্পেশাল সেলের লোকজন, 3rd ব্যাটালিয়নের সেনা জওয়ানরা। হামলাকারীরা কোর্টরুমে ঢুকেছিলেন আইনজীবীর ছদ্মবেশে, জানাচ্ছে দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্তানা। শোনাবো আপনাদের সেই মন্তব্য, শোনাবো দিল্লি পুলিশ কমিশনারের রাকেশ আস্তানার, যিনি বলছেন ঠিক কিভাবে তারা ঢুকেছিল, কিভাবে দুষ্কৃতীরা কোর্টরুমের ভেতর ঢুকেছিল। तो उसके कुछ देर के अंदर ही कोर्ट रूम के अंदर फायरिंग स्टार्ट हो गई। 2 असाइलेंट जो है वो लॉयर्स की यूनिफॉर्म में आइडेंटिफाई हुए हैं, जिनको पुलिस ने रेड कर दिया है, और एक को अभी ये इन्फॉर्मेशन है कि एक को मौके से अरेस्ट किया है। एक गैंगस्टर गोगी जो है उनको भी सीरियस कंडीशन में हॉस्पिटलाइज करने की इंफॉर्मेशन है, वो उसको हॉस्पिटलाइज करवाया गया है यहाँ से। आज का वाक़या जो है
बहुत ही सीरियस सिक्योरिटी लैप्स है। इस पे आज मेरे ख्याल से कोर्ट के इतिहास में ऐसा वाक़या आज पहली बार हुआ है जहाँ पे कोर्ट रूम के अंदर जज साहब के सामने फायरिंग हुई है, जहाँ पे इतना बड़ा वाक़या हो गया कि एक तरह से अप्रोक्सीमेट जो अभी तक की इन्फॉर्मेशन है कि शायद 3 डेथ एट द स्पॉट हो गई है। तो मैं एज ए फॉर्मर सेक्रेटरी, उसके भी पैर में कहीं गोली लगी है, जो सुनने में आ रहा है, वो जख्मी है। तो कितने बजे का वाकया हुआ था? ये है लगभग 1 साढ़े 12 1 से 1:30 बजे का वाकया आज। पूरी फोर्स भी साथ में? फोर्स वगैरह गोगी के साथ ही उन्होंने रिवर्ट में वहीं ऑन द स्पॉट उसको बचाने के लिए फायरिंग की है, जिसमें वो ऑन द स्पॉट उनको डेड कर दिया गया। कितने लोगों को गोली कितने लोगों को? टोटल 3 लोगों को। पहले उन्होंने गोगी को गोली मारी, 3 की गोलियों के बाद गोगी को जो सिक्योरिटी में पुलिस वाले मिले हुए थे उन गैंगस्टरों को गोली मारी, तो उसमें वो लगभग 25-30 गोलियां चली हैं और वो गैंगस्टर जो उसको मारने आए थे गोगी को ऑन द स्पॉट डेथ हो गए। और आपका नाम? वकील की ड्रेस में। मेरा नाम ललित कुमार है, मैं रोहिणी कोर्ट में ही और दिल्ली कोर्ट में प्रैक्टिस करता हूँ। किस तरह से चेकिंग नहीं होती? आई कार्ड चेकिंग होती है, लेकिन एक्चुअली क्या होता है कि कई जैसे सुबह रश इतना होता है, पुलिस सिक्योरिटी ढंग से चेक नहीं कर पाती या उतनी थोड़ी लापरवाही रहती है। बहुत बड़ी लापरवाही है, मेरा तो यही कहने का मतलब है कि बहुत बड़ी लापरवाही है। अगर कोर्ट स्टाफ को, न्याय व्यवस्था को देखते हुए बहुत बड़ी लापरवाही है हिंदुस्तान के अंदर। প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা গোটা ঘটনার বিবরণ দিচ্ছেন এবং তাদেরও একটি প্রশ্ন যে তাহলে কি সুরক্ষা ব্যবস্থায়, সিকিউরিটিতে কোনো বড় সড়ো ফাঁক রয়ে গেছে দিল্লি পুলিশের তরফ থেকে? না হলে দিল্লির রোহিণী কোর্টে এই ফায়ারিং, এই গ্যাং ওয়ার কি করে সম্ভব হয়? আপনারা এই মুহূর্তে দেখছেন যে ছবি, তা হলো অপারেশনের মোমেন্টের ছবি, অপারেশনের সময়ের ছবি। একটু আগে আপনাদের শোনালাম প্রত্যক্ষদর্শী তারা কি বলছেন। আইনজীবীরা যারা সেই সময় কোর্ট চত্বরে মজুদ ছিলেন তারা বলছেন যে এলোপাথারি গুলিচরে গোটা ঘটনার বিবরণ দিচ্ছেন এবং একটি প্রশ্ন করছেন, তা হলো এই প্রবলেম, এই শুট আউট কিভাবে হলো? তাহলে কি দিল্লি পুলিশের সুরক্ষার ক্ষেত্রে কোনো রকম বড়সড় ফাঁকফোকর রয়েছে? আমি এই নিয়ে কথা বলবো আমার সহকর্মী রাজীবের সঙ্গে। রাজীব রয়েছে নয়াদিল্লি থেকে। রাজীব, একটা প্রশ্ন বারবার উঠে আসছে, কোর্ট চত্বরে গ্যাং ওয়ার, তাও দিনে দুপুরে, তাহলে কি কোথাও দিল্লি পুলিশের সুরক্ষা ব্যবস্থায় কোনো বড় ফাঁকফোকর রয়ে গেছে? একদমই, কারণ দেখো দিল্লি দেশের রাজধানী এবং সেখানে একটি আদালত, যে আদালতের প্রত্যেকের মানে একটা মাছি গলতে পারে না এরকম নিরাপত্তা ব্যবস্থা থাকে। সেখানে কিভাবে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র সহ উকিলের ছদ্মবেশে ঢুকে যেতে পারলো এবং কোর্ট রুম পর্যন্ত চলে গেল, যেখানে আমরা জানি যে অনেকগুলো স্তর থাকে সুরক্ষা ব্যবস্থা। কোর্ট রুমে ঢুকতে গেলে বিশেষ পরিচয়পত্র দেখাতে হয়, সেইখানে ঢুকে গেল দুষ্কৃতীরা এবং সেখানে ঢুকে গিয়ে কোর্ট রুমের মধ্যে গুলি চালালো। যে জিতেন্দ্র ওরফে গোগি এবং সুনীল ওরফে তোমার আরেকটি গোষ্ঠী, এই দুটো গোষ্ঠীর মধ্যে যে লড়াই, সেখানে পুলিশ বলছে যে আততায়ীরা গুলি চালিয়েছে। দুটো গোষ্ঠীর লড়াই কিন্তু পুলিশ এখনো বলছে না। খুব স্বাভাবিক প্রশ্ন যে যেখানে স্পষ্ট যারা প্রত্যক্ষদর্শী, যারা অন্যান্য আইনজীবী তারা বলছেন যে এই তোমার রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। पुलिस ने शायद उन दोनों को एनकाउंटर में मार दिया है, ऐसी खबर मिली। वकील की ड्रेस में आए थे तो सुरक्षा पे सवाल उठते हैं, क्योंकि देखिए तो प्रशासन बताएगी आपको कि क्या हुआ है क्या नहीं हुआ है, लेकिन हाँ ऐसा बताया जा रहा है कि वकील की ड्रेस में ही थे दोनों हमलावर। हाँ पुलिस के फोटो वगैरह भी लोगों के पास अब वायरल हो रहे हैं, लोगों को एक दूसरे को मैसेज कर रहे हैं लोग, फोटो भी, तो वकील के ड्रेस में ही थे, ऐसा था। अभी आया हुआ सुबह, थोड़ी देर पहले फोन आया हुआ, हो गया। দিল্লির রোহিণী কোর্ট, এলোপাথারি গুলি, প্রশ্ন উঠছে সুরক্ষা ব্যবস্থা নিয়ে। রাজধানীতে দিনে দুপুরে যদি ন্যায়ালয়ে এরকম ঘটনা ঘটে তাহলে প্রশ্ন উঠছে দিল্লির মানুষ কতটা সুরক্ষিত,
রাস্তাঘাট কতটা সুরক্ষিত, আর কিভাবে দিল্লি কোর্টের রোহিণী কোর্টের 207 নম্বর ঘরে আইনজীবী সেজে আগ্নেয়াস্ত্র নিয়ে গ্যাংস্টাররা প্রবেশ করলো তা নিয়েও উঠছে বড় প্রশ্ন। এর দায় কার, সেই দায় নিয়েও উঠছে প্রশ্ন। আপনারা দেখছেন অপারেশনের সময়ের ছবি। ভেতরে তখন গোগি গ্যাং এবং টিল্লু গ্যাং, এলোপাথারি গুলি চলছে, কাউন্টার ফায়ারিং করছে স্পেশাল সেলের জওয়ানরা, 3rd ব্যাটালিয়নের জওয়ানরা। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একজন কুখ্যাত দুষ্কৃতী জিতেন্দ্র গোগি, যার বিরুদ্ধে খুন, পুলিশের ওপর হামলা, অ্যাসল্ট অ্যান্ড ব্যাটারি, সঙ্গে আরো বড় বড় কেস রয়েছে। কুখ্যাত দুষ্কৃতী যে তিহারে ছিল, যে তিহারে বসে নিজের নৈরাজ্য চালাতো, এমনটাও অভিযোগ রয়েছে, যাকে এপ্রিল মাসে দিল্লি পুলিশের স্পেশাল সেল MCCOA অ্যাক্টে গ্রেফতার করে। সেই কুখ্যাত দুষ্কৃতীকে যখন কোর্টে পেশ করা হচ্ছে, 3rd ব্যাটালিয়নের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন। রাকেশ আস্তানা পুলিশ কমিশনার, দিল্লি পুলিশ कमिश्नर, তিনি কি বলছেন শোনাবো। देखिए ऐसा है, जो गैंगस्टर प्रोडक्शन पे गए थे उनको उनके क्रिमिनल्स जो वकील की यूनिफॉर्म में आए थे, उन्होंने गोली चलाई थी। जिन लोगों ने गोली चलाई थी उनको भी पुलिस ने न्यूट्रलाइज कर दिया है। ये गैंग वॉर नहीं है, इट इज बेसिकली जो अटैकर थे उनको पुलिस ने उसी समय जवाबी कार्रवाई करते हुए मारा है। बाकी डिटेल्स आने पर फिर बाद में बताऊंगा। थैंक यू। उन्होंने 3 गोलियां लगातार गोगी को मारी हैं। उसके रिवर्ट में जो दिल्ली पुलिस की सिक्योरिटी थी गोगी के फेवर में, उन्होंने उसको बकायदा गोलियां मारी हैं, गोलियां चलाई हैं, उनके पास 25-30 गोलियां चलाई हैं, जिसमें वो दोनों ऑन द स्पॉट जो क्रिमिनल आए थे वकील की ड्रेस पहन के, वो ऑन द स्पॉट डेथ हो गए। गोगी का ये बताया जा रहा था कि वो जख्मी हालत में हॉस्पिटल शिफ्ट कर दिया गया है, लेकिन अभी जो इंटीमेशन आ रही है हॉस्पिटल से वो यही समझ में आ रही है कि वो वहाँ डेड डिक्लेयर हो गया। और इसी बीच में एक हमारी इंटर्न है, उसके भी पैर में कहीं गोली लगी है।
অপারেশনের মুহূর্তের ছবি, দিল্লির রোহিণী কোর্টের 207 নম্বর ঘর, ভেতরে তখন গ্যাং ওয়ার চলছে। টিল্লু গ্যাং, গোগি গ্যাং। গোগির আজ পেশ ছিল, কোর্টে তাকে পেশ করা হয়েছিল এবং সেই সময় ছদ্মবেশ ধরে, আইনজীবীদের ছদ্মবেশে সেখানে টিল্লু গ্যাংয়ের আততায়ীরা ছিল। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে অরিন্দম আচার্য, অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা। স্যার, আপনার কাছে একটাই প্রশ্ন, যখন এরকম কুখ্যাত কোনো আততায়ীকে আপনারা কোর্টে নিয়ে যান, তখন সিকিউরিটি মেজার্স কি কি থাকে, কি কি সুরক্ষা পদক্ষেপ নেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এটা যে সিকিউরিটি মানে টু অ্যাভয়েড এনি আনটোয়ার্ডস ইনসিডেন্ট, সেই সিকিউরিটিটা মানে ভয়ঙ্কর ভাবে আমাদের সাথে আলোচনা করে, প্রশাসনের সাথে আলোচনা করে এক নিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়, যা অন্তপক্ষে পেরিফেরি এরিয়াতে যাতে কোনো রকম ইনসিডেন্ট না হয়। এবং তার সাথে আরেকটা আমি বলে দিই যে এই সমস্ত নামকরা ক্রিমিনালদের যখন কোর্টে প্রডিউস করা হয়, তার আগে কিন্তু একটা মিটিং করা হয় এবং সেই মিটিংটার মধ্যে সিদ্ধান্ত হয় যে কোন কোন জায়গায় এবং সোর্স কি বলছে। আপনি নিজে জানেন যে আমরাও জানি যে তালিবান থেকে লস্কর ই তৈবা থেকে শুরু করে বিভিন্ন আইএসআই থেকে শুরু করে জয়সি মোহাম্মদ থেকে শুরু করে অলরেডি তারা কাজ শুরু করেছে। সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে প্রশাসনে কিন্তু একটা বিরাট ব্যর্থতা। এই কারণেই বলছি যে এইরকম একটা অ্যাকশন ইন ডিসগাইজ যে তারা করবে এবং সাধারণত এরকমই করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু প্রিকশনারি মেজার যেটা করা উচিত ছিল সেটা কিন্তু করা হয়নি বলে আজকে এত বড় একটা অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট হয়ে গেল। বেশ, দিল্লি কোর্টে দিনে দুপুরে গ্যাং ওয়ার, একটি বড় প্রশ্ন উঠছে, এর দায়ভার কে নেবে? দায়ভারটা স্থানীয় প্রশাসনকে নিতে হবে অতি অবশ্যই। স্থানীয় প্রশাসন নাকি দিল্লি পুলিশ? কারণ দিল্লি পুলিশ কিন্তু ডাইরেক্টলি স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে। আমি আপনাকে বলছি যে দিল্লি প্রথম কথা হচ্ছে কেন্দ্রীয় শাসিত অঞ্চল এবং দিল্লি পুলিশ কিন্তু সরকারের আন্ডারে নয়। তারা কিন্তু আজকে লেফটেন্যান্ট কর্নেল থেকে শুরু করে এবং তাদের আন্ডারে থাকে যারা প্রশাসনে রয়েছে, তারা কিন্তু দে আর দ্য সোলিলি রেসপন্সিবল ফর দিস অফেন্স এবং ফর দিস ইনসিডেন্ট। এবং তাদের অনেক সতর্ক দৃষ্টি করা উচিত ছিল। এইরকম একটা ক্রিমিনালকে যখন প্রডিউস করে, সেই ক্ষেত্রে তাদেরকে অনেক চিন্তা ভাবনা করে কিন্তু আজকে ব্লুপ্রিন্ট তৈরি করা উচিত ছিল আগে থেকে, যেটা বিরাট একটা ল্যাকুনা বলে আমার মনে হয়। অরিন্দম বাবু, আমি একদম কমন ম্যান, লে ম্যান, আমার একটা প্রশ্ন আছে, যখন এরকম কোনো হাই সেন্সিটিভ, হাই সিকিউরিটি ক্রিমিনালকে মুভ করা হয়, তখন কি পুলিশের কোনো ইন্টেলিজেন্স সেল তারা কাজ করে? আপনি জানেন বোধ হয় মেদিনীপুরে একটা ঘটনা ঘটেছিল, একটা আসামিকে প্রডিউস করার সময় ওখান থেকে কিভাবে ছিনতাই করে নিয়ে গেল, কিভাবে গুলি করা হলো। এবং সেখান থেকে সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি অ্যাজ এ লেম্যান হিসাবে, যখন হয় পুলিশ কিন্তু ওখানে শুধু পুলিশ ইউনিফর্মে স্টেন গানে থাকে না, ওখানে কিন্তু সিভিলে থাকে এবং পুলিশের আউটপুট হচ্ছে ইন্টেলিজেন্স। এই ইন্টেলিজেন্স কিন্তু টোটালি ব্যর্থ বলে আমি মনে করি, টোটালি ব্যর্থ হয়েছে আমার মনে হয়। বেশ, ধন্যবাদ আপনাকে। देखिए, ऐसा है, जो गैंगस्टर प्रोडक्शन पे गए थे उनको उनके क्रिमिनल्स जो वकील की यूनिफॉर्म में आए थे, उन्होंने गोली चलाई थी। जिन लोगों ने गोली चलाई थी उनको भी पुलिस ने न्यूट्रलाइज कर दिया है। ये गैंग वॉर नहीं है, इट इज बेसिकली जो अटैकर थे उनको पुलिस ने उसी समय जवाबी कार्रवाई करते हुए मारा है। बाकी डिटेल्स आने पर फिर बाद में बताऊंगा। थैंक यू।
আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কমান্ডেন্ট, ডেপুটি এনএসজি কমান্ডেন্ট। দীপাঞ্জন বাবু, একটি প্রশ্ন, এরকম হাই সিকিউরিটি প্রিজনার কিংবা হাই সিকিউরিটি ক্রিমিনালকে যখন মুভ করানো হয় তখন কি কি সিকিউরিটি মেজার নেওয়া হয়? দেখুন, এটা ব্লু বুক সিকিউরিটি মেজারের যদি কথা বলেন তখন ডেফিনেটলি এটাকে এনশিওর করতে হয় যে নর্মাল ক্রিমিনালদের যখন কোর্টে হাজিরা করা হয় একজন কোর্ট ইন্সপেক্টরের সঙ্গে এবং 2-3 কনস্টেবল থাকে, সেই ব্যবস্থাটা পুরোপুরি বদলে দিয়ে আর্মড অফিসারদের ডিটেল করা হয় এবং জেনারেলি এগুলো 2 বা 3টে লেয়ারে রাখা হয়, যাতে একটা লেয়ারে কোনো কারণে যদি আটকে যায় বা ক্রস করে যেতে পারে সেকেন্ড লেয়ারে যেন আটকে যায়। এবং সবসময় এত হাই সিকিউরিটি হাই লেভেলের যে ক্রিমিনাল বা গ্যাংস্টার তাদের সঙ্গে ক্লোজ প্রোটেকশন টিম রাখা হয় যাতে কোনোভাবেই তার উপর হামলা না হয়। দীপাঞ্জন বাবু, আপনি এই হামলার ছবি সকল থেকে দেখেছেন। এই হামলা চলেছে একেবারে মানুষ অধ্যুষিত এলাকায়, একটি ন্যায়ালয়ের ভেতরে। যে কোনো অপারেশনে কোল্যাটারাল ড্যামেজ থাকে, আপনার দেখে কি মনে হচ্ছে এই অপারেশনেও কোল্যাটারাল ড্যামেজ হয়েছে? সাধারণ মানুষের গুলিবিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে? অ্যাবসলিউটলি রয়েছে। কোলাটারাল ড্যামেজ আমার মনে হয় হয়েছে এবং হওয়াটা খুব সম্ভব, মানে এটা তো কোনো অস্বীকার করার উপায় নেই। পুলিশ এই ব্যাপারটাকে সিচুয়েশনটাকে কোনো মতে হ্যান্ডেল করতে পারেনি, এটা একটা সাংঘাতিক বড় ব্যর্থতা। কোথাও করছি যে 4 জন মারা গেছে, কোথাও দেখছি 2 জন মারা গেছে। প্রশ্নটা 2 জন বা 4 জনের নয়, প্রশ্নটা হচ্ছে আমাদের যে সিস্টেম পুলিশের, সে সিস্টেম, তাও আবার দিল্লি পুলিশ, রাজধানী, সেখানে একটা বিরাট বড় প্রশ্ন চিহ্ন তুলে দিয়ে গেল এই ঘটনাটা।